স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। এবং দর্শক, আপনারা জানেন আমাদের আয়োজনটা সংবাদ পর্যালোচনা ভিত্তিক, এবং এই নিয়মিত আয়োজনে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন এবং আমাদের তাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সময়টা দিচ্ছেন। দিনভর অনেক কিছুই ঘটেছে, সব কিছু নিয়ে আপনার একটা পর্যবেক্ষণ, একটু বিশ্লেষণ জানার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়া সেই সমস্ত অতিথিরা আমাদেরকে খবরের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণগুলো জানাবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আমার সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি ও সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেনকে, তিনি পাবনা 1 আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী। এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলে করিম মারুফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। ছোট করে একটা বিষয় একটু জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছিলাম যে সময় হিসাব করলে গত বছরের 13ই জুন তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটা একান্ত সাক্ষাৎ হয়েছিল। আমরা দেখেছিলাম সেই ছবিটা পত্রপত্রিকায় সব জায়গায় এসেছিল। এরপর যখন দেশে ফিরলেন তারেক রহমান 25 ডিসেম্বর, এয়ারপোর্টে বসেই তিনি ফোন দিলেন প্রধান উপদেষ্টাকে, স্বাস্থ্যের খোঁজখবর নিলেন। খুব সৌহার্দ্যপূর্ণ একটা কথা দেখলাম। এবং আজকে আমরা দেখলাম সপরিবারে একটা সৌহার্দ্য বিনিময় হলো যমুনাতে। প্রথমত এরকম একটা দৃশ্য আসলে আমাদের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, গণতান্ত্রিক একটা কালচারের কথা বলি, ছবিটা কেমন লাগলো আপনার কাছে আসলে? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ছবিটা তো আসলে খুব, আমি বলবো, মানে আমরা যে এরকম একটা ইলেকশনের দিকে যাচ্ছি এবং আপনার লাস্ট 5ই অগস্ট 2024-এর পর এখন পর্যন্ত যে ট্রান্সফরমেশনটা, আই থিঙ্ক এই ছবিটা এই ট্রান্সফরমেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ধারণ করে। এটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎ ছিল, দুই পরিবারের মানুষজন ওখানে কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন। এটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল প্রেস রিলিজ ওরকমভাবে আসেনি। দুই প্রেস উইং থেকেও একটা দেওয়া হয়েছে, ওদিক থেকে বিএনপি মিডিয়া সেল থেকেও দেওয়া হয়েছে। তারেক রহমান নিজে তার ফেসবুক পেজে এটা আপলোড করেছেন এবং এটা নিয়ে বলেছেন। সো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য এটা অত্যন্ত সুখবর বলবো না, বাট সুখবরই আসলে, শুভ লক্ষণ বলা যায় আসলে। এটা কারণ কি, আমরা বহু বছর, এই 15-17 বছর ধরে তো মোটামুটি এমন একটা অবস্থায় চলে গেছিলাম যে কেউ কারো মুখ দেখতে পাচ্ছিল না। অত্যন্ত দলীয়করণ করা হয়েছিল এই দেশটাকে। আমি শুরু থেকে বলতাম যে ফেল লাইক আ স্টেট উইথিন আ স্টেট, যে মুজিব কোড পড়লে তুমি বাংলাদেশের নাগরিক, মুজিব কোড না পড়লে তুমি বাংলাদেশের নাগরিক না। এখান থেকে বের হয়ে আমরা যে এই জায়গায় এসেছি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করি সবসময়, যে আমরা টক শোতে, মাঠে ময়দানে পলিটিশিয়ানসদের দলের বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতে শুনি, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে যমুনায় স্পেশালি বা অন্য কোনো জায়গায় যখন কোনো দেখা সাক্ষাৎ হয় এই পলিটিক্যাল পার্টিদের, আমি কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ আচরণটা দেখি এবং যথেষ্ট পরিমাণ ভ্রাতৃত্ববোধ কিন্তু ওই জায়গাতে আছে। সো এটা একটা, অবভিয়াসলি এটা একটা গুড নিউজ এবং এটা কিন্তু আমাদেরকে এই ধারাটা আমাদেরকে আমার মনে হয় বজায় রাখতে হবে, বিকজ ইফ উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড, এটা একটা বড় ইঙ্গিত যে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারবো না, আমাদেরকে উই হ্যাভ টু মুভ অন যেখানে আমরা ছিলাম সেখান থেকে আর কি। সো আমি এটা অবভিয়াসলি, মানে আপনি যেভাবে বললেন, যে সুলক্ষণ হিসেবে দেখি এবং এটা এই ট্রান্সফরমেশনের ইতিহাসের একটা বড় চ্যাপ্টার। এবং আসলে এই যে ধারাটা যে চলবে বা চলুক, এটা বোধহয় সবাই প্রত্যাশা করে বাংলাদেশিরা, কারণ এটা আসলে না চলা ছাড়া উপায় নেই। মানে বাংলাদেশ এখন যে পর্যায় থেকে এখানে উঠে এসেছে, এটা এই দেশের জন্যই আমাদেরকে এটা ধরে রাখতে হবে। ইট হ্যাজ টু কাম টু আ পয়েন্ট ওয়্যার ইউ ক্যান টক টু আ পারসন, মানে এটা যাতে কখনোই ওই জায়গায় না চলে যায় যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। চমৎকার। আমি এই মন্তব্যটা আসলে আপনার কাছ থেকে নিতে চাচ্ছিলাম। এটা অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ছোট করে আপনার একটু মন্তব্য নিতে চাই। মানে দিন শেষে আসলে রাজনৈতিক দলগুলো নানা বিষয় নিয়ে মাঠে থাকবে, কিন্তু তাদের ভেতরে যেরকম বোঝাপড়া থাকে, ঠিক তেমনি একটা অভিভাবক হিসেবে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ হয় বিএনপি শীর্ষ নেতার, দলের একজন কর্মী হিসেবে এই ছবিটা আসলে আপনার কাছে কতটা আশাবাদের মনে হচ্ছে? যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেটা মাথায় রেখে বলবেন।
সন্ধ্যা একটা পজিটিভ ছবি। এখন এই পজিটিভ ছবিটা রাজনৈতিক সংগঠন অন্যান্য যারা আছেন এটাকে কে কিভাবে দেখছেন সে হলো বড় ব্যাপার। জি কারণ ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে গেছিলেন সেখানে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, জি ওটারই এখন পর্যন্ত খোঁটা খেতে হয় যে লন্ডন পর্যন্ত যে কি হলো, কি এমন প্রয়োজন যে হচ্ছে দেশবাসীর কাছে অজানা থাকলো বিষয়বস্তু। তো এটা বিএনপি কে বেশি বেশি পাত্তা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে টক শো আমি কালের কন্ট্রি করে আসছি, একই কথার পুনরাবৃত্তি আমাকে শুনে আসতে হচ্ছে ওখান থেকে। আমি বললাম যে নতুন বন্দোবস্তের ইয়েটা মুখ দেখা দেখি বন্ধ করা না, আবার কেউ ক্ষমতার থেকে চলে গেলে তার সাথে সম্পর্ক দেশের মানুষের রাজনৈতিক নেতাদের ছিন্ন হয়ে যাবে এমনটিও না। তো তাহলে সেই ক্ষেত্রে তো এগুলোর পজিটিভ অ্যাটিটিউড ধারণ করাটাই উচিত। কারণ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন, তখন একজন আরেকজনের মধ্যে বক্তৃতা দিতাম, আবার ওই নিমতলা আমতলাতে যে চায়ের কাপে একসাথে চুমুক দিতাম। তো এটা তো আমরা দেখে আসছি, করে আসছি, শিষ্টাচারটা আমাদের সময় ছিল। এখন পরবর্তী পর্যায়ে আমরা মুখ দেখা দেখি রাজনীতি যেটা দেখলাম যে মুখ দেখা দেখি বন্ধ, এটা একটু আহত হতাম কালচারের বিপক্ষে। কারণ একটা মানুষের সাথে এলাকাতে আমরা দেখেন বিয়ে শাদী হয়, যাই প্রতিদ্বন্দ্বিতায় যাই থাকুক, বিয়ে শাদী আচার অনুষ্ঠান সবার সাথে সবার মাঠে ঘাটে বাজার হাটে দেখা কিন্তু হয়। জি তো আমরা ছোট জায়গায় যদি এই সম্পর্কটা ধরে রাখতে পারি, বড় জায়গায় এই সম্পর্কটা সবার সাথে করতে সমস্যাটা কোথায়? চমৎকার। আমি আসলে এই মন্তব্য আপাতত নিলাম, এবং আরও অনেকগুলো ঘটনা আসলে দিনভর ঘটেছে যে বিষয়টা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনায়, সেটা হচ্ছে আজকে 11 দলীয় নির্বাচনী ঐক্য নামে জামাত নেতৃত্বাধীন জোটের ঘোষণা। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আগেই জানিয়েছি আমাদের সঙ্গে দুজন আছেন, ব্যারিস্টার ডক্টর নাজিব মোমিন এবং শেখ ফজলে করিম মাসুদ, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং শেখ ফজলে করিম মারুফ, আপনার কাছে ছোট করে একটু বিষয় একটু জানবো। প্রথমত, প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো অপেক্ষা করা হয়েছিল আপনাদের জন্য, আপনারা এলেন না, আপনাদেরকে ছাড়াই আসলে জোটের ঘোষণাটা দেয়া হলো। একটু কি বলা যায় কেন এলেন না, কোথায় গিয়ে আসলে সমঝোতাটা হলো না? 50, 45, 40 নানা সংখ্যা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমরা জোটে বা সমঝোতায় আছি কি না, বা থাকবো কিনা, থাকলে কোন ফর্মে থাকবো, কতগুলো আসন নিয়ে থাকবো, বা না থাকলে কেন নাই, ইত্যাদি বিষয় নিয়ে আগামীকালকে আমাদের একটা সংবাদ সম্মেলন আছে বিকেল 3টায়। আমাদের দলীয় নেতৃত্ব এখানে ব্যাখ্যা করবেন। তার আগে আমার এখানে আসলে বেশি কিছু বলার নাই। তবে এখানে একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে একটু আগে যে বিষয়টা নিয়ে আমরা খুব উচ্ছ্বাসিত হচ্ছিলাম যে তারেক রহমান সাহেবের দেখা করাটা, আমি খুব পজিটিভই দেখি ভাই। কিন্তু এই রাষ্ট্রচার যখন হয় তখন রাষ্ট্রের কিন্তু আবেগের উপরেও নেতৃবৃন্দের একটা রাষ্ট্রীয় আচরণ করতে হয়। এখন তফসিল হয়ে গেছে, প্রচারণার কয়েকদিন আছে। তারেক রহমান সাহেবের অনেক পরিচয়ের পরও তার প্রধানতম পরিচয় এখন তিনি দলীয় প্রধান। এখন এই দলীয় প্রধান যখন রাষ্ট্র সরকারের সাথে এভাবে ঘনিষ্ঠ দেখাচ্ছেন, তখন মাঠ প্রশাসনে বার্তা যাবে কি? সারা দেশে কি বার্তা দেওয়া হচ্ছে যে হ্যাঁ উনি পরবর্তী প্রধানমন্ত্রী? তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডে থাকবে না। এখন আমি বলবো, তিনি যখন করছেন ভালো করছেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে সপরিবারে দাওয়াত দেন, জামাত ইসলামের আমিরকে সপরিবারে দাওয়াত দেন, সবাই গিয়ে সদর সাক্ষাৎ করে আসুক, মানে সবার সাথে সদর সাক্ষাৎ হোক, তাইলে আমি মনে হয় লেভেল প্লেইং ফিল্ডটা হবে। তা না হইলে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নেতিবাচক ইয়ে থেকে যাবে। এই সরকার কয়েকটা কাজ করছে এরকম, একটা হলো লন্ডন বৈঠক করলো, জাতিসংঘের 3টা দলকে নিয়ে গেল, এখন আবার তারেক রহমান সাহেবকে এইভাবে যখন ইয়া করতেছে, যদি হয় তাহলে ঘোষণা দিয়ে দিক যে আগামী সরকার তারেক রহমান সাহেব চালাবে, ক্ষতি নাই। তারেক রহমান সাহেব চালাইলো যে। আচ্ছা, মানে এই সৌজন্য সাক্ষাতে মানে প্রক্রিয়াটাতে আপনারা আসলে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু এই সময়টাতে আপনারা আসলে হ্যাঁ অন্য সময় হলে হয়তো হতো, কিন্তু নির্বাচনের আগ দিয়ে এটা আপনারা ভালোভাবে নিচ্ছেন না। আমি আসলে আরো এখন আমি বলবো কি যে অন্য সকল দলের প্রধানকে তারা সপরিবারে দাওয়াত দিক, তাহলে সমান হবে। যাই হোক, আমি আসলে একটু কথা বলতে ব্যস্ত ডক্টর নাজিব মোমিন, আপনাকে একটু রাখি। একটা যেহেতু শিরোনাম আমাদেরকে জানাতে হবে, বিরতি থেকে ফিরে এসে শিরোনামটা জানিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো আশা করি। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। হাতে থাকা শিরোনামগুলো জানিয়ে দিলাম দর্শক, আবারও ফিরবো আলাপে, এবং শুরু থেকে আমাদের সঙ্গে আছেন অতিথিরা। আমি ব্যারিস্টার ডক্টর নাজিব মোমিন আপনার কাছে আসতে চাই। প্রথমত হচ্ছে, যেই জোট নিয়ে কথা হচ্ছিল সেই জোটে মোটামুটিভাবে শরিক যারা আছেন তারা নির্দিষ্ট সংখ্যক আসন পাবেন, এবং সেই আসন নিয়ে আপনারা একই সাথে ওয়ান বক্স যেই
ব্যালট সেরকম কথা আমরা শুনতে পাচ্ছিলাম, তেমন কিছু ঘটবে এমন একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম, এবং বলা হচ্ছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে, এরকম একটা কথাও বলা হচ্ছিল সেখান থেকে। কিন্তু মুশকিল হলো আমরা সেখানে ইসলামিক আন্দোলনকে দেখতে পেলাম না। আগামীকাল তাদের যেই সংবাদ সম্মেলন হবে, এটা আগামীকাল বলতে এখনই বলা যেতে পারে, যে আজকেই বলা যেতে পারে, যেহেতু রাত 12টা বেজে গেছে, আমরা হয়তো তখন জানতে পারবো। কিন্তু এখানে আরও দুটো দল আছে, যেমন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদেরও কিন্তু আসন চূড়ান্ত হয়নি। একটু কি বলবেন মানে জটিলতাগুলো আসলে কোথায় ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আসন বন্টনের ক্ষেত্রে যে নীতিমালাগুলো অনুসরণ করা হয়েছে, এই ক্ষেত্রে প্রত্যেক দল সকলকে আনুপাতিক হারে দিতে হবে। এটার চাইতে বড় যে বিষয়টা সামনে এসেছে, কোন আসন থেকে কে জিতে আসতে পারবেন, সেই আলোকে আসনগুলো মূলত বন্টন হয়েছে। ক্ষেত্রে সকলের সম্মানের দিকেও নজর রাখা হয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতি সম্মান রেখেই 45টা সিট ছেড়ে অন্যান্য দলগুলোর জন্য আসনগুলো দেওয়া হয়েছে। জাগপার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাদের পঞ্চগড় 1 রাশেদ ভাইকে পঞ্চগড় 1, পঞ্চগড় 2-এ তিনি নমিনেশন তুলেছিলেন, কিন্তু যেহেতু পঞ্চগড় 1-এ সার্জিসকে দেওয়া হয়েছে, পঞ্চগড় 2-তে জামাতের শক্ত প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে উনি এটা স্যাক্রিফাইস করেছেন। ওনাকে ধন্যবাদ জানাতেই হয়, জোটের স্বার্থে তিনি এটা স্যাক্রিফাইস করেছেন। অবশ্যই জোট ওনাকে মূল্যায়ন করবেন। তো আসলে মূল কথা যেটা, জুলাইয়ের সকল শক্তি প্লাস ইসলামী ঘরানার রাজনীতি যারা করেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের আসলে এবার বদ্ধ একটি এক বাক্সে ভোটের আমরা চেষ্টা করছি। আমরা এখন হাল ছেড়ে দিইনি, শ্রদ্ধা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশ মানবতাবাদী কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই। চান, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ভোটারদের কথাটা কে ভাবছে? আমি একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাই। মানে ভোটের আগে জোট তৈরি হবে, সেই জোট নিয়ে আলাপ হবে, মানুষজন নতুন প্রার্থীর কথা জানতে পারবে, আমরা ভোটাররা সেগুলো দেখব এবং বাছাই করে প্রার্থীদেরকে ভোট দিব। আমরা যদি দেখি যে দুটো বড় রাজনৈতিক দল একসাথে হচ্ছে, প্রিপারেশন চলছে, ভোটাররা সেটা জানছে, এরপর শেষ মুহূর্তে গিয়ে তারা আলাদা হয়ে গেল, তারা জোট তৈরি করলো না, ভোটার হিসেবে আমি তো বিভ্রান্ত হচ্ছি। ভোটার হিসেবে আপনি বিভ্রান্ত না হলে আমি কনফিউজ হচ্ছি, অন্তত কিছুটা হলেও। দেখেন, আমার কাছে মনে হয় নির্বাচন আসার মানে যে নির্বাচন ঘনিয়ে আসছে, এই টাইমটাতে জোটের এই ফর্মুলা মিক্স অ্যান্ড ম্যাচ এটা খুব স্বাভাবিক। এবং আমি এটার মধ্যে বরং মনে করি যে যতটা ড্রামা আছে তার চেয়ে বেশি ড্রামা এটার মধ্যে দেখানো হচ্ছে ভায়া মিডিয়া। এটা মানে এটা আমার বলতেই হয়। মানে সারাক্ষণ এখন যেহেতু ফটো কার্ডের যুগ, কিছুক্ষণ হলেই দেখবেন ডানে বামে সোশ্যাল মিডিয়া একটার পর একটা কোনো একটা কিছু চলতে থাকে। সো কিন্তু আমার কাছে এটা খুব নর্মাল মনে হয়, কারণ এই জোটের এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে কাছে। সো আমার কাছে মনে হয় যে এইখানে দেন দরবার হবে, কেউ আসবে কেউ আসবে না, এই যে কোট আন কোট নাটকীয়টা, এটা খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কিন্তু এটা যতটা না হচ্ছে তার চেয়ে বেশি ওভার ড্রামাটাইজ করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রামাটাইজ যে সমস্ত মিডিয়াগুলো করছে, সেই তালিকাগুলো করলে দেখা যাবে যে হাতে গোনা কয়েকটা, কিন্তু মোটামুটি হবে একই শিরোনাম তো সব গণমাধ্যম করছে, সবাইকে একসাথে ড্রামা করছে না, সবাইকে আমি ড্রামা করছে বলছি না, আমি বলছি ড্রামাটিক হচ্ছে শিরোনামগুলো। না, ড্রামাটিক শিরোনামগুলো তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। আপনি আজকে সারাদিনের ফটো কার্ড দেখেন, তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার বাসায় গেলেন, এটা নিয়েই আমি দুপুর থেকে যেই ধরনের ফটো কার্ড দেখছি, জোট নিয়ে যেই ধরনের ফটো কার্ড দেখছি, তো এটা তো খুবই স্বাভাবিক যে সবাই মানে এই ড্রামাটাতে তো অ্যাম্পলিফাই করা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে ইটস মোর দেন মানে যেটা আমরা দেখছি তার চেয়ে খুবই কম লেভেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কি। ইভেন এই জোটের যে আপনার ফর্মুলাটার কথা বলছিলাম, সেটাও আমার কাছে মনে হয় যে ইটস বিং শোন ইন আ বিগার স্ক্রিন দেন ইট ইজ। কারণ যেই আশা জোট নিয়ে যেই কথাটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের মধ্যে, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে। এটা অত্যন্ত ক্রুশাল একটা ব্যাপার, কে জোটে আসবে কে আসবে না, এটা প্রত্যেকটা দলের তাদের নিজস্ব মতামত আছে। আমি একটু শেষ করে নিতে বলছি, মতামত আছে। আমার কাছে মনে হয় যে এই মানে একজন কেউ প্রেস কনফারেন্সে আসলো না, এটা হতেই পারে। এটা ইসলামী আন্দোলন না, সেটা কি স্বাভাবিক?
না না, মানে এটা হয়তো ওনাদের নিজস্ব মানে একটা হচ্ছে কি, ইয়ে কেন আছে আমি আর কি। বলছি, এটা হচ্ছে কি কিছুদিন আগে থেকে যদি আমি টাইম ফ্রেম বলি, সেটা প্রায় 21 দিন, 3 সপ্তাহ ধরে আমরা শুনতে পাচ্ছি যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীর আসন নিয়ে একটা দর কষাকষি চলছে, সেখান থেকে টানাপোড়েন চলছে, এবং ইসলামী আন্দোলন বলছে 2-1 দিনের মধ্যে সলভ হবে। Right. 2-1 দিন পর সেটা আরও জটিল হচ্ছে। তারপর নতুন দল আসলো, আরও 3টে এনসিপি সহ আরও 2টি দল, মোট 3টি দল এলো। তখন দেখতে পেলাম এবং গণমাধ্যমে সেই খবরটা এলো এবং সেই ভয়েসটাও আমরা পেলাম যে হ্যাঁ এরকম একটা কিছু হচ্ছে, এবং ফাইনালি ইসলামী আন্দোলন এলো না। তাহলে এটা তো ড্রামাটিকই হচ্ছে। তো না না, আমি বলছি ড্রামাটিক তো অবশ্যই হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি বলছি না যে ড্রামাটিক হচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে যে যতদূর স্টেজে ড্রামাটা হচ্ছে তার চেয়ে বেশি স্টেজটা বড় দেখানো পারছি। হচ্ছে। আমার কাছে মনে হয় যে ওনারা যে প্রেস কনফারেন্সে আসেননি, এটা ওনাদের মানে ওনাদের যোগ বিয়োগ নিজস্ব আছে তো, এবং ওনারা কালকে একটা আজকেই টেকনিক্যালি একটা প্রেস কনফারেন্স করবেন, ওখানে ওনারা জানাই দিবেন। মানে পুরো ঘটনাটা অত্যন্ত স্বাভাবিক, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। একদম একদম। আমি আসলে ভোটারদের কথা আলাদা করে জানতে চাইবো, কারণ বিগার ক্যানভাসে হয়তো মিডিয়া সেটা ড্রামাটিক পর্যায়ে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু ভোটার আসলে কি ভাবছে। আমি একটু আসিফ পাপি আপনার কাছে আসি। প্রথমত অন্য দলগুলো জোট তৈরি করছে, এবং যারা শরিক দল তারা এটা নিয়ে কথা বলবে, ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু আমি ভোটারদের জায়গা থেকে এবং রাজনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আমরা ভোটাররা যারা ভোট দেব তারা তো জোট এবং প্রার্থী সব কিছু জেনে তো ভোটটা দেব, সেই ডিসিশনটা আসতে যদি দেরি হয়ে যায়, ভোটটা আসলে মানুষ কিভাবে দিবে? এইখানে এমন একটা পরিবেশ মনে হচ্ছে যে জনগণ মেনে নিতেও বাধ্য, ভোট দিতেও বাধ্য। এখানে শুধু জোট বলে না, জোট আপনার তারপরে প্রতীক এবং প্রার্থী, প্রতীকটাও এখানে যোগ করতে হবে। কারণ এর আগে জোট যাদের সাথে হয়েছে, বড় জোটের প্রার্থীরা প্রতীকটাই অন্যান্য জোটের অংশীদাররা নিয়েছে। এবার প্রথম নির্বাচন কমিশন নির্বাচন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা না করে যেটা করেছে, যে সেটা হচ্ছে যে যার যার প্রতীকে শেষে ভোট করবে। দেখেন একটা জটিলতা, ব্যাপক আকার সৃষ্টি হয়েছে। এতে কেউ রাজনৈতিক সংগঠন কেউ হয়তো বেনিফিশিয়ারি হবে, কিন্তু বেঁচে গেলে জোটে যারা যাচ্ছে তারা সবাই কিন্তু লোকসানের সম্মুখীন হবে। তারপরে হয়তো জামাত জোটের সাথে যারা গেছে, যেমন তাদের শাপলা কুলিয়া শাপলা ফুলি নিয়ে অনেকদিন দ্বন্দ্ব হয়েছে, এতে সাধারণ মানুষ জানতে পারছে যদুর কলিটা কি। আর এটা একটা ব্যাপার, হাত পাখা দীর্ঘদিন যাবৎ ভোট করে আসতেছে, তাদের প্রতীকটা ভোট যাই থাক, প্রতীকটা মানুষের কাছে পরিচিত প্রতীক। কিন্তু আমাদের বিএনপি জোটের যেটা সমস্যা হচ্ছে যে এদের আমাদের জোটের যে অংশের প্রতীকগুলি, এগুলি অত বহুল পরিচিত প্রতীক না, এবং 15 বছর যাবৎ এরা কোনো 18 সাল ছাড়া আর কোনো ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, অংশগ্রহণ হয়নি। স্বাভাবিক কারণে এইখানে একটা এক একটা রাজনৈতিক একটা ফ্লো থাকে, জি। সেই ফ্লোটা কিছুটা আমাদের সংগঠনে ব্যাহত হবে এবং ভোটাররা হতাশ হবে। এই হতাশাগ্রস্ত করার জন্যই হয়তো বা নির্বাচন কমিশন যার যার প্রতীক তার নির্বাচন এবার এই নতুন করে আরপিও সংশোধন করে আলোচনা ছাড়াই এই জিনিসটা সংশোধন এবং সংযোজন করেছেন। তবে ভোটারদের আসলে ভোটাররা বিপদই আছে। এখন পর্যন্ত ভোটাররা ভোট হবে কিনা এটা নিয়ে টেনশন করে। এই বিভিন্ন জায়গায় যখন খুন হচ্ছে, মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, রাস্তা ব্যারিকেড হচ্ছে, ঢাকা শহরে চলার মতো কোনো পরিস্থিতি নাই, এই রাস্তা গেলেও আটক, ওই রাস্তা গেলেও আটক, এরকম পরিস্থিতিতে মানুষ খুব দ্বিধা বিভক্তি হয়ে আছে। এবং মানুষ যে শান্তির নির্বাচনটা 15 বছর থেকে চাচ্ছিল, এই শান্তির জায়গায় অশান্তিটা বিরাজ করছে। তারপরে আপনার ব্যালট পেপারের যে ঘটনাগুলি, এটা তো মানুষের ভিতরে ব্যাপক আতঙ্ক এবং ব্যাপক একটা হতাশা যে বিদেশের সভ্য রাষ্ট্রে যেখানে আইন কানুন আছে সেখানে যদি এরকম হয়, তাহলে বাংলাদেশের তো একদম। ভোটের আমি আসলে সবসময় শুরুতে যখন শেখ ফজলুল করিম মারুফের কাছে এলাম, এবং তিনি আসলে তার বিনয়ের জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের ছবিটা ভালো, কিন্তু এখন এরকম সৌজন্য সাক্ষাৎ অন্যান্য রাজনৈতিক দলের সাথেও করা উচিত, তাতে করে সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে। অ্যাডভোকেট পাপিয়া, আপনি আসলে কি বলবেন? অন্তত এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা আমাদের কালচার, মানসিকতা, রুচিবোধ থেকে তো আমরা বেরোতে পারিনি। আর একদিনে আমাদের কালচার চেঞ্জ হবে না, রুচিবোধ বেরোয় আসবে না। দেখেন জামাতে আমির যখন অসুস্থ হলেন, তখন সামরিক বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই কিন্তু খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু স্বাস্থ্যের উন্নতি অবনতির বিষয়টা অবহিত ছিল। তো এখন এইখানে বিএনপির সাথে কোনোভাবে কথা বলতে গেলে হয় কি, বেগম খালেদা যে মারা গেছেন, পরিবারটা একদিকে শোক সন্তুষ্ট আর একদিকে অভিভাবকহীন। তো স্বাভাবিক কারণেই এগুলো মানবিক। এখন মানবিক ব্যাপারটা যাতে রাজনৈতিক ইস্যু হিসেবে যখন চলে আসে, তাহলে এগুলো সচেতনতার সাথে পরিহার করাটাই উচিত। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আপনি জানতে চান, তাহলে এটা, কারণ এটা নিয়ে বাধাবাধি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ
দেওয়ার দরকার নাই। মানবিকতা দেখাতে যে এই একটা শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে যে বিতর্কের সূত্রপাত হলে সেগুলো না করাই ভালো। খুব স্পষ্ট বক্তব্য শেখ ফজলুল করিম মারুফ। আপনার কাছে দুটো বিষয়, ইনফ্যাক্ট তিনটা বিষয় একটু জানতে চাই। প্রথমত এই বিষয়টা একটু সম্পূরক জায়গায় যদি আপনি আমাদেরকে নিয়ে যেতে পারেন, কারণ তারেক রহমান এমন একটি চরিত্র যার ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে একটা বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে দিয়ে তিনি গেছেন। নিজের মাকে হারিয়েছেন এবং 17 বছরের একটা দীর্ঘ সময় পর দেশে এসেছেন এবং এই দীর্ঘ সময় দূরে বসে দলকে উজ্জীবিত রেখেছেন। এরকম ট্র্যাজেডি নিয়ে আসলে খুব কম মানুষই রাজনীতিটা করেছেন। সেরকম বেঁচে থাকা কম মানুষের মধ্যে তিনি একজন, যেই জায়গা থেকে মানবিক দিক থেকে হয়তো সেই সৌজন্য সাক্ষাৎটা হয়েছে। আপনার দিক থেকে এই ব্যাপারটা কতটা কাজ করছে, এটা একটা। দ্বিতীয় বিষয় যেটা অপূর্ব জাহাঙ্গীর খুব চমৎকার করে বলেছেন, জোটের মধ্যে নাটকীয়তা হবে, কিন্তু এটা আসলে মিডিয়ার ক্যানভাসে অনেক বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আদৌ কি আপনি সেটা মনে করেন কিনা? তৃতীয়টা একটু পরে বলবো। জি আচ্ছা, প্রথম যেটা বললেন যে তারেক সাহেব যখন আসলেন তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সরকারি সংবর্ধনা, সেটাতে আমরা কোনো আপত্তি করি নাই, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। বেগম জিয়া যখন মারা গেলেন, তার যে জানাজাটা ঐতিহাসিক জানাজা হইলো, সেখানে রাষ্ট্রের মানে এর চেয়ে রাষ্ট্রীয় মর্যাদা আর কিছু হতে পারে না। আমরা সেটা নিয়েও কোনো আপত্তি করি নাই, কথাও বলি নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছেন, সেটাকে আমরা ওইভাবেই দেখছি। ওগুলো হলো ওইটা। কিন্তু তফসিল হয়ে যাওয়ার পরে প্রচারণা শুরু হবে আর মাত্র 5-7 দিন পরে। এই সময় ভাই এটা আসলে মানবিকতা বললে বলা যায়, ব্যাখ্যা করা যায়, কিন্তু রাজনীতিতে এটা না দেখানো ভালো ছিল। তবে যখন দেখাইছেন খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এখন বাকি দলের নেতৃবৃন্দকেও দাওয়াত দেন, তারাও গিয়ে চাটা খেয়ে আসুক, তাইলে দেশটা সুন্দর হবে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার যে কথাটা বললেন সেটা হলো যে আসলে এটা নাটকীয়তা না। এটাকে যদি নাটকীয়তা বলেন, আমি জানি না। ভাই যেটা বললেন, আসলে রাজনৈতিক দলগুলোর এই প্রচেষ্টাকে তিনি ছোট করার চেষ্টা করেন না নাই, না না এটা না বিশ্বাস উনি করি। এটা ছোট না, আমি এটা আমার মনে হয় আমি বিশ্বাস করি। না একটু পরিষ্কার করে দিই, তাহলে কথা বলতে সুবিধা হবে। অপূর্ব জাহাঙ্গীর please। হ্যাঁ মারুফ সাহেব, আমি যেটা বলতে চাচ্ছি এটাকে আমি কোনোভাবেই নাটকীয়তা কিন্তু বলতে চাচ্ছি না। এটাই আমি বললাম যে এখানে যে নাটকীয়তা ঠিক আছে, বলা ঠিক হচ্ছে আছে। সেটাই আমি ইয়ে করছি যে এটা আসলে নাটকীয়তা না, বরং এটা মিডিয়া ল্যান্ডস্কেপ। হ্যাঁ। ভালো। জি। তবে এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক মানে মানুষের যে রাজনৈতিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, গাঠনিক যে প্রক্রিয়া, সেটাকে আরো মনে হয় মজবুত করবে। এবং বাংলাদেশের মানুষকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের মানে ঔচিত্যবোধ এটা অত্যন্ত ক্লিয়ার, রাজনৈতিক বোধ অত্যন্ত পরিষ্কার। তারা মানে এটা বিভ্রান্ত হবেন না, বরং তারা আরো বোঝাপড়ার মধ্যে দিয়ে যাবেন যে ইসলামী আন্দোলন কেন সেখানে যাচ্ছিল, কেন আজকে যায় না, আগামীকাল কি বক্তব্য দেবে, তার যুক্তিকতা কি, আগে সে কোন আর্গুমেন্টে বিএনপির সাথে ডিল করতো, এখন কোন আর্গুমেন্ট জামাতের সাথে ডিল করবে। এগুলো যত বেশি আলোচনা হবে, মানুষ তত বেশি পলিটিক্যাল হয়ে উঠবে। আগে আমরা জানি যে বাংলাদেশে ভোট দেওয়ার প্রবণতা ছিল যে অল্প স্বার্থ, একেবারে শব্দটা উচ্চারণ না করে একেবারে অল্প বৈষয়িক কিছু স্বার্থে মানুষ ভোট দিত। কিন্তু যখন এই ধরনের রাজনৈতিক আলাপগুলো হবে, মিডিয়া যখন এগুলোকে সামনে নিয়ে আসবে, হাজার হাজার মানুষ যখন এগুলো নিয়ে আলোচনা করবে, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের আরো বেশি ভোট দেন পলিটিক্যাল হয়ে ওঠা, রাজনৈতিকভাবে চিন্তা করা, ভোট দেওয়ার সময় রাজনৈতিকভাবে বিবেচনা করার সক্ষমতাটা বাড়বে। সেটা আমার মনে হয় খুব ভালো একটা দিক। এবং কালকে আমরা যখন ব্যাখ্যা করবো, আরো আলোচনা হবে ইসলামী আন্দোলনের কথাটা যৌক্তিক কিনা, জামাতের কথাটা যৌক্তিক কিনা, ইসলামী আন্দোলন আগে যেই যুক্তিতে জোটের কথা বলতো এখন সেই যুক্তিতে জোট করবে কি করবে না, এগুলো মানে আরো বেশি আলোচনা হওয়া দরকার, মিডিয়া আরো বেশি বড় করে তোলার দরকার। জি আমি একটু মারুফ সাহেবের সাথে যুক্ত করি। আমার মনে হয় উনি আমার পয়েন্টটা বুঝতে পারেনি। আমি বলতে চাচ্ছি যে উনি যেটা বললেন আমি ওনার সাথে একদমই একমত যে এটা এই আলোচনাটা যে হচ্ছে এটা বাংলাদেশকে আরও পলিটিক্যালি কনসিয়াস করে তুলছে। কিন্তু এটার মধ্যে যেভাবে জিনিসটাকে ফ্রেমিং করা হচ্ছে, আই এম শিওর মারুফ সাহেব যেহেতু দলের সাথে যুক্ত আছেন, উনি তো সারাদিনের মিডিয়ার এটা দেখছে। আমি এটাই বলতে চাচ্ছি যে জিনিসটা নাটকীয় করা হচ্ছে অন্য আরেকজনের চোখ দিয়ে, রাদার দেন যেটা নাটকীয় না। মানে আমি বলতে চাচ্ছি আপনাদের যে দেন দরবারটা হচ্ছে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে মারুফ সাহেবের সাথে আমি এক জায়গায় উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে, তারেক রহমান সাহেবকে কিন্তু কোনো সরকারি সংবর্ধনা দেওয়া হয়নি। এটা আমি বলতে যাচ্ছিলাম। জি, এটা বিএনপি তাকে সংবর্ধনা দেয়। আমি একটু শেষ করি তারপর বলছি। আমার তো ভুল হবে, মানে ওনারটা সরকারি সংবর্ধনা আমি বলি নাই, কিন্তু যেই আয়োজন ছিল, আয়োজনের যে পরিধি ছিল, সেখানে যা যা ছিল সেটাকে এক ধরনের সরকারি সংবর্ধনা বলার মতো না। আমি একদমই এটার সাথে একমত না। আই এম রিয়েলি সরি, এটা সরকারি কোনোভাবেই সংবর্ধনা না। দেখেন এত পুলিশ এত কিছু, এটা ভাই মানে একটা নিরাপত্তা নিশ্চিত করে এত কিছু লাগে না। মানে তাদের পরিবারের তো আছে ঘটনা।
মানে এগেন মানে আমার মনে আপনি হয় যে আপনি যদি শেখ ফজলুল করিম মারুফ আপনি যদি একটা বিষয় একটু চিন্তা করেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এত কিছু লাগে না। হ্যাঁ। একেবারে এয়ারপোর্ট থেকে সেখানে বাংলাদেশ আর্মি, পুলিশ, বিজেপি সবাই হেঁটে হেঁটে আসতেছে ভাই। মানে নিরাপত্তা আপনি কি বলেন আমেরিকান প্রেসিডেন্টও কি নিরাপত্তা এতভাবে দেওয়া হয়? এটা যতটা না নিরাপত্তা তার চেয়ে এটাকে রাজকীয় করে তোলা, এটা রাষ্ট্রীয় একটা প্রণোদনা। আমার মনে হচ্ছে মারু সাহেব ভুলে যাচ্ছে যে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আছি এবং এখানে প্রোটেকশনের জন্য কিন্তু এটা যে কোনো মানে আপনাকে তো তারেক রহমান সাহেবের ইতিহাসটাও দেখতে মানে হবে। উনি 17 বছর শরীফ দেশে নাই, ওসমান হাদির মৃত্যুর পর মানে এটার সাথে আসলে সরকারের জি। কোনো কিছু নাই। সরকার কারোর প্রোটেকশন নিশ্চিত করবে এটাই স্বাভাবিক। এটাকে সরকারি সংবর্ধনা বলারও কিছু নাই। এটাকে এগেন মানে যেটা ড্রামাটাইজ করার দরকার, আমি এটাই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যেটা ড্রামাটাইজ করার দরকার নেই ওটাকে আমরা ড্রামাটাইজ করি, যেখানে দেয়ার ইজ নো নিড ফর ইট। তার মানে পরিমিতি বোধটা আমাদের বুঝতে হবে, কোথায় গিয়ে থামতে হবে। হ্যাঁ। অনেক অনেক চমৎকার করে বলেন এবং শেখ ফজলুল করিম মারুফ বোধহয় এই ব্যাপারটাও অনেকে আলোচনায় এনেছেন, কারণ তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরলেন, একেবারে বিএনপি বড় রাজনৈতিক দল, আপনি জানেন তৃণমূল পর্যন্ত কি পরিমাণ নেতাকর্মী আছেন যে তারা আসলে ঢাকামুখী হচ্ছেন। সেদিন কিন্তু বেছে নেওয়া হয়েছিল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, কারণ ওই দিনটা আসলে শনিবার সম্ভবত, হ্যাঁ ছুটির দিন ছিল এবং বড়দিন, এবং বড়দিনের ছুটি ছিল বৃহস্পতিবার, বড়দিনের ছুটি ছিল, পরদিন শুক্রবার ছিল, এরপর শনিবার ছিল। তার মানে 3 দিনের একটা ছুটি। এবং তিনি কিন্তু এটা মানিক এভিনিউ বা এই সমস্ত জায়গায়, সৌদি উদ্যান এই সমস্ত জায়গায় নেননি, তিনি নিয়েছেন একেবারে 36 জন এক্সপ্রেস। তার মানে যেই জায়গাতে ভোগান্তিটা কম হবে। হ্যাঁ, এবং আপনাদের দিক থেকে হ্যাঁ মানে আমার মনে হয় যে এটার সাথে আপনি বরং বলতে মানে সংবর্ধনাটা দিয়েছে তার নিজস্ব পার্টি, এবং তিনি এত বছর মানে এখানে অনেকগুলো কনটেক্সট আছে যেটা হঠাৎ করে সরকারের গায়ে চাপায় না দিলেও মনে হয় বেটার। কিন্তু নিরাপত্তার জন্য এত লাগে না, এটা মার্কিন প্রেসিডেন্টকেও এত নিরাপত্তা দেয় না কেউ। আই হোপ মানে আই রিয়েলি হোপ ইউ আর রাইট। মানে তাহলে দেশের অবস্থা মানে আমি প্রধান উপদেষ্টার মুখপাত্র হওয়া সত্ত্বেও আমি বলতে পারি আপনার কনফিডেন্স আমার ভালো লাগছে যে আপনি বলছেন যে এত আর সবচেয়ে বড় কথা, যখন আমরা মানে তারেক রহমান দেশে ফেরার 2 সপ্তাহ আগে বোধহয় শরীফ ওসমান হাদির ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। এটাও আমাদের আসলে মানে এগেইন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থায় আছি, এবং এটা শুধু তাহলে আমরা এখন তারেক রহমান সাহেবকে আমরা ওই মাত্রা নিরাপত্তা দিচ্ছেন না কেন? একেবারে তার গাড়ির আগে পরে এরকম সেনাবাহিনী লাইন ধরে হাঁটবে, এটা দিচ্ছেন না কেন? না, কারণ সেটা তো দরকার নেই, সেটা তো উনি প্রথম দিন এখনো তো তার নিরাপত্তাটা শতভাগ দেওয়া হচ্ছে, কিন্তু ওইটা নিরাপত্তাটা ভাই আপনি আপনার পারসেপশন বলেন, কিন্তু আমার এটা একটা সরকারি I'm really sorry to say this, এটা পারসেপশন না, এটা রিয়ালিটি। আই এম টকিং ফ্যাক্টস। মানে আই এম রিয়েলি সরি, বাট এটা মানে তখন আমি একাধিকবার করছি, মার্কিন প্রেসিডেন্ট কেউ নিরাপত্তা দেয় না। যাই হোক ভাই, যাই হোক, এখন মত প্রকাশের স্বাধীনতা আই আছে। লাইক দ্য কনফিডেন্স দ্যাট হি হ্যাজ অ্যাবাউট দ্য কান্ট্রি। মানে এটা আমার খুব ভালো লাগছে যে আপনার যদি মনে হয় যে নিরাপত্তার দরকার নাই, তার মানে বাংলাদেশের নিরাপত্তা না। আমি একটু বলি, এখানে নিরাপত্তা না। ডক্টর নাজিম মোমেন, জি। আপনারা যখন একটা পারসেপশন ক্রিয়েট করেন যে হি ইজ এয়ারমার্ক করা হয় যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার, এবং তাকে যখন সে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় এবং দেখা পরিপ্রেক্ষিতে পারসেপশনটা ক্রিয়েট করার কারণে দেখা যাচ্ছে যে প্রশাসন কিন্তু বিএনপির দিকে অনেকটা ঝুঁকে গিয়েছে। এখানে ফিল্ডের একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওনার নিরাপত্তার দরকার, আপনারা নিরাপত্তা দেন, তাই বলে তো দুই দিকে আপনারা আর্মি নামিয়ে এরকম করে হাঁটিয়ে নেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, সেটাই মারুফ ভাই বলার চেষ্টা করছেন। আমি সেটা মনে করি যে আপনার তারেক জিয়া আসার পরে আপনার দেখেন আগের যে একটা সিন্ডিকেট ছিল, মিডিয়ার একটা মাফিয়া ছিল, যারা 111-এর কুশীলব, এবং ব্যবসায়ী গোষ্ঠী এবং এই প্রথম আলো, ডেইলি স্টার গোষ্ঠী, তারা যেভাবে একটা পারসেপশন ক্রিয়েট করছে, প্রশাসনকে কিন্তু অনেকটাই বায়াস করে ফেলেছে। বুঝতে পারছি। এই যে প্রশাসন একদিকে হেলে যাওয়া, এই যে অভিযোগটা, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে আমি এই পয়েন্টটাতে আপনার কাছে আসতাম। আপনি এই প্রশাসন একদিকে হেলে যায় যে অভিযোগটা আজকে দিনভর আমরা জামাতের পক্ষ থেকে ইসিতেও আমরা শুনে এসেছি যে অভিযোগটা জামাত দিয়ে এসেছিল, ছোট করে যদি একটু বলেন তাহলে আমি এর ব্যাখ্যাটা অ্যাডভোকেট পাপিয়ার কাছে যেতে পারবো। জি, ব্যারিস্টার ডক্টর নাজিম মোমেন। দেখেন, এই যে ইলেকশনে সারা দেশে আমরা কি দেখলাম? সারা দেশে দেখলাম যে জামাতের প্রার্থীদের অনেকটা ঢালাওভাবেই একটু ছুটাছুটানতা আপনার অজুহাতেই তাদের নমিনেশন পেপারগুলোকে বাতিল করা হলো, এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও অনেক কথাবার্তা আছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারেক রহমান তিনি প্রধান যে বিরোধী দলটি আছে, সবচেয়ে বড় রাজনৈতিক দলটি আছে বর্তমানে, সেটার প্রধান,
কিন্তু প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ক্যান্ডিডেটকে আপনাকে ইন্ডিভিজুয়ালি এটা করতে হবে, ক্যান্ডিডেট হিসাবেই কাউন্ট করতে হবে। তারেক রহমান ছাড়া তো ইলেকশন হতে পারে না বাংলাদেশে, এটাও ফ্যাক্ট। কিন্তু আপনার তারেক রহমানকে আপনি যে বিষয়গুলো তিনি উল্লেখ করা দরকার ছিল ওনার হলফনামায়, সেটাতে তিনি একটাতে টিক দিয়ে যাবেন না, সেটা আপনি ধরবেন না। আর আরেকজন তিনি টিক দিয়েছেন, সেক্ষেত্রেও আপনি তাকে করবেন, নমিনেশন পেপার বাতিল করে দিবেন। একই অপরাধী আপনার 3-4 জন বিএনপি ক্যান্ডিডেট, তাদের কিছুই করা হয় নাই। তো এইগুলো কিন্তু আসলে মোটা দাগে সকলের চোখে পড়েছে। হ্যাঁ, এইটা আপনার আমি আগেও বলেছি কয়েকবার যে ডিসিদের যেই মনোনয়নটা ছিল, কি বলে বদলির বিষয়টা ছিল, এটা হওয়ার কথা ছিল আমাদের সাথে যেটা কথা হয়েছিল গভর্নমেন্টের, এটা লটারির মাধ্যমে হবে। তারা যেহেতু রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন প্রত্যেকটা জেলায়, সেহেতু তাদের নিয়োগটা হওয়ার কথা, বদলিটা হওয়ার কথা ছিল লটারির মাধ্যমে। কিন্তু এটা লটারি না হয়ে কিন্তু এটা আরবিট্রারি হয়েছে, সরকারের পিক অ্যান্ড চুজের পদ্ধতির মাধ্যমে তাদের নিয়োগটা হয়েছে। এই যে আপনার এই ফলোয়িং দ্য পারসেপশন ক্রিয়েটেড বাই সার্টেন কোয়ার্টার্স, হ্যাঁ, আপনার মিডিয়া, ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, তারা দেখাচ্ছে 70% মতো তাদের জনপ্রিয়তা, এবং একই সাথে 8-10টা 15টা নিউজ প্রতি মুহূর্তে লাইভ দেখানো হচ্ছে, নিউজ করা হচ্ছে তারেক রহমান এখন কি করছেন। হ্যাঁ, এই সমস্ত কিছু, তারপরে আবার রাষ্ট্রের পক্ষ থেকে এরকম নিরাপত্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিড়াল কি করছে ওটাও ছিল। আমি শেখ ফজল করিম বরফ, আমি আপনার কাছে আসবো, আমরা আগে আলাপটা একটু এগোই, কারণ অনেকগুলো বিষয় তো আছে হাতে। এরপরে দেখেন যে এটা কিন্তু রং কিন্তু এখন থেকে শুরু হয়নি, রং কিন্তু আরো আগে থেকে শুরু হয়েছে। আপনার একটা দলের সাথে লন্ডনে যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রীয় প্রধান হিসাবে তিনি পারেন, সরকার প্রধান হিসাবে তিনি পারেন কিনা, হ্যাঁ, এই অনেকগুলো পয়েন্ট আপনি বললেন, আমি আপাতত এগুলো নেই। অ্যাডভোকেট আমাকে শেষ করতে দেন, আমাকে সে কথাই বলতে দিচ্ছেন না, আমাকে এতক্ষণ বসায় রাখলেন, 2 মিনিট কথা বলতে পারলাম না। আচ্ছা, একটু তাড়াতাড়ি করুন তাহলে, অনেকগুলো বিষয় হাতে আছে যেহেতু। জি, এখন শেখ সময় দেখলাম আমরা শুধুমাত্র বৈঠক করলেন তা না, বৈঠক করার পরে আবার সরকারের সাথে রাজনৈতিক দলের দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলন। এইভাবে তো আসলে মনে হচ্ছিল যে তারেক রহমান ইটসেলফ কিংবা বিএনপি ইটসেলফ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশ নামে একটি যে রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের সরকার প্রধানরা মিলে বৈঠক করেছেন, তার পরবর্তীতে ফলশ্রুতিতে একটি সংবাদ সম্মেলন হচ্ছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে একেবারে দেখিয়ে, চোখে আঙুল দেখিয়ে দেওয়া হচ্ছে জনগণকে, দেখো এদের হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে যাচ্ছি। আমি তাহলে হচ্ছে এই পারসেপশনটা কিন্তু আপনার লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্যাক্ট রাখছে, উইচ ইজ রং। আমি মারুফ ভাইয়ের কথার সাথে এই জন্য একমত যে এখানে আপনার এটা করা আসলে ঠিক হচ্ছে না। বুঝতে পারছি। আমি তাহলে এই পারসেপশনটা নিই, আমি শেষ করে নিই। পারসেপশনটা থাকবে, আপনি যেটা বলছিলেন যে আপনার যখন আপনি সরকারে একটা নির্বাচনের ইয়েতে উঠে যাবেন, রাজপথে উঠে যাবেন, সেক্ষেত্রে সৌজন্যতা দেখাতে হলে সকলকে সমানভাবে সৌজন্যতা দেখাতে হবে। হ্যাঁ, যখন তারেক রহমানের সাথে আপনারা লন্ডনে বৈঠক করেছিলেন, তখন কিন্তু তারেক রহমান, খালেদা জিয়া জীবিত ছিলেন, এই সিম্প্যাথির বিষয়গুলো কিন্তু তখন ছিল না, তখনও কিন্তু করেছেন। এই জন্য আমরা কিছু কয়েকজন উপদেষ্টার ব্যাপারে সিরিয়াস অবজেকশন দিয়েছি, এবং প্রশাসনে যারা অতি উৎসাহী ভূমিকা রাখছেন তাদের ব্যাপারেও অবজেকশন দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বুঝতে পারছি আপনার বক্তব্য। আপনি পয়েন্টে যে সমস্ত জায়গাগুলো ধরিয়েছেন, আমি সেগুলো নিয়ে অ্যাডভোকেট সৈয়দা আসিফা শরীফ পাপি আপনার কাছে আসি। দুটো জায়গা থেকে আপনার বক্তব্যটা জানতে চাই। প্রথমত, আপনি একজন রাজনীতিবিদ, এবং দ্বিতীয়ত আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। দুটো জায়গা থেকে আসলে বলবেন। প্রথমত, তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরা এবং অসুস্থ মা, এই খবরটা যখন তারেক রহমান বিদেশে বসে শুনলেন, এই খবরটা নিয়েও কিন্তু অনেকে বলছিলেন যে কিভাবে তিনি দেশের বাইরে আছেন এখনো। তিনি এলেন এবং আসার কিছুদিনের মধ্যে মাকে হারালেন, এবং সেই জিনিসটাও আমরা আসলে খুব শোকাবহ একটা আবহ দেশ জুড়ে দেখলাম। এরকম একটা বাস্তবতা, এবং পরবর্তীতে আমরা নির্বাচনের তফসিল দেয় এবং এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখন এই পারসেপশনের কথা বলা হচ্ছে। আপনাদের দিক থেকে কোনো ব্যাখ্যা কি দিতে পারেন কিনা? এখানে প্রথম ব্যাখ্যা হচ্ছে, যে বললেন উনি যে ডিসিদের লটারি করে ভোট করার কথা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সামনে ডিসিদের লটারি করে, এসপিদের লটারি করে ভোট হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। কারণ আমি ব্যক্তিগতভাবে সাফার হচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে ডিসিকে 15 দিন আগে পাঠানো হলো, একটা ডিসিকে প্রথম জুলাই আগস্টের অভ্যুত্থানের পর যে ডিসিকে পাঠানো হয়েছে, সে একবারে ডাইরেক্ট ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। তারপর তাকে 1.5 বছর পর তুলে নিয়ে এসে প্রমোশন দিয়ে জয়েন্ট সেক্রেটারি করলো। আর একজনকে 15 দিনের জন্য পাঠালেন। পাঠানোর পর ওনাকে নয়া দিগন্ত নিউজ করা হলো যে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাওয়ারফুল একজন কর্মকর্তা ছিলেন। তারপরে দেখা গেছে শেখ হাসিনার যেদিন বিচার হচ্ছে রাত 3টার সময়,
একজনকে 15 দিন পর ওই ডিসি যেটাকে পাঠালো সেকেন্ড ডিসি তাকে স্ট্যান্ড বাই করে রেখে আরেকটা ইসলামী ছাত্র শিবিরের ইসলামিক সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের সাবেক কর্মকর্তাকে পাঠালো হলো এবং ওইখানে অ্যাডভোকেট পাপিয়া, আমি এই যে আপনি আপনার কাছে ছোট্ট করে একটু বিরতি নেই, আমি বিরতি থেকে এসে এখান থেকে শুরু করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে তো। জি, সাব্বির সে চাঁপাইনবাবগঞ্জের ছেলে এবং সে শিবিরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, জামাত ইসলামের সাথে তার পরিবার জড়িত। আচ্ছা, আমি নিজেই তো ওখানে এই যে শিবিরের সাথে জড়িত, এখান থেকে পুরো কথাটা শুনবো, ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে এখন বিরতিটা নিতেই হচ্ছে। একদম ছোট একটা বিরতি। দর্শক আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট আরেকটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ৭১ জানালে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। অ্যাডভোকেট পাপিয়া, আপনি বলছিলেন। জি, এখন এখানে দেখেন যে আমি সবসময় চাই যে বিএনপির কোন ডিসিএসপি থেকে নির্বাচন করুক, এটা আমি চাই না। এবং কোন দলীয় লেবাস, এখন দলীয় লেবাস বলতে জামাত আর বিএনপি যেহেতু কন্টেস্ট হবে, স্বাভাবিক কারণে এই দুটো দল থেকে ডিসিএসপির সাবেক সংগঠন করার কোনো ইতিহাস যদি থেকে থাকে, সেগুলোকে সরকারেরই উচিত এখান থেকে বিরত থাকা। কারণ একজন আর একজনের দাওয়াত খাওয়া নিয়ে যদি এই পরিস্থিতি হয়, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করতে তাকে প্রাণ দিতে হয়েছে, এবং 17 বছর বাধ্যতামূলক নির্বাসনে গেছে তারেক রহমান সাহেব, এবং আরাফাত রহমানকে বাধ্যতামূলকভাবে নির্বাসন দিয়ে দিনের পর দিন মৃত্যুর মুখে তাকে ঠেলে দেওয়া হয়েছে, এবং বেগম খালেদা জিয়ার পা থেকে মাথা পর্যন্ত যে খালেদা জিয়াকে আমরা শেষ দেখা দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের স্বৈরাচারের নির্যাতনের প্রতিচ্ছবি। তো এরপরও ধরেন প্রোটোকল তো জাহান্নামে যাক, সম্বর্ধনা তো দিছে দল, আর প্রশাসনিক নিরাপত্তা যে ব্যবস্থা দিছে, এতে যদি প্রশাসন একবারে ঢিলে হয়ে যায় কিংবা উল্টে পড়ে যায়, তাহলে এই প্রশাসনের ইমান নীতি নৈতিকতার পরিবর্তন কিছুটা হয়েছে বলে আমি মনে করি না। এখানে আমার ডক্টর ইউনূসের যে এপিএস সাব্বির, সে আমার চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা তার বাড়ি, এবং সে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের পরিবারের এক সদস্য, এবং সে নিজেও ট্রাকে ট্রাকে মাল নিয়ে যে বালিয়াডাঙ্গা ইউনিটে রাত্রেবেলা বিলি করতেছে এই কম্বল টম্বল এগুলো। এখন তফসিল হওয়ার পর এগুলো তো কি পারে একটা প্রোটোকল ভেঙে প্রধান উপদেষ্টার এপিএস, তারপরে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস, সেও সাবেক ছাত্র শিবির নেতা মাহবুব, দেখেন আপনারা ভালো করে খোঁজ নিয়ে। তারপরে এখানে ওই যে জামাতের ডিসি কে দেওয়ার সাথে সাথে আলিয়া মাদ্রাসা থেকে যতগুলো কলেজের সভাপতি সমস্ত চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামকে ওই ডিসি রূপগুলো দিয়ে দিয়েছে। এখন আপনি প্রিজাইডিং পুলিং এজেন্ট কিভাবে আপনি পাবেন? এবং 1.5 বছরে যতগুলো ডাক্তার নিয়ে এসে থানা হেলথ কমপ্লেক্সের 14টা ডাক্তার, আর সেই 14টা ডাক্তারই দেখা যাচ্ছে শিবির করে। তা আমি তো রীতিমতো, আমি যেখানকার ভোটার, আমি সেখানে তো বিভৎস চেহারা আমি দেখছি। এবং এই সরকারের ন্যূনতম বলিষ্ঠভাবে মেরুদণ্ড সোজা করে একটা নিরপেক্ষ ভোট দেওয়ার কোনো প্রকার আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ আমি কিছুই দেখছি না। কারণ তারা কোনো অভিযোগ, ওজোর, আপত্তি যে যাই বলুক, কিন্তু সেগুলো তো আমলে নিতে হবে। কোনটা সত্য সেটা আমি এটা জানবো, কিন্তু তার আগে যে দুজন অতিথি যে পারসেপশনটার কথা বললেন, সেই পারসেপশনে কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন অ্যাডভোকেট পাপিয়া? কি বলছেন আপনি? যেই পারসেপশনের কথা ব্যারিস্টার ডক্টর নজিব এবং শেখ ফজলে করিম মারুফ বলছিলেন, তারেক রহমানের দেশে ফেরা এবং একই সঙ্গে দুটো গণমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরা, নানা বিষয়ে আসলে তারা যে পারসেপশনের কথা তুলে ধরলেন, কোনো ব্যাখ্যা আসলে আপনার? দেখেন, আমি এইসব জরিপ টরিপে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। কারণ আমি মনে করি যে দেশের মানুষ হচ্ছে তাদের চেহারার মুখের দিকে, চোখের দিকে তাকে বুঝতে পারা যায় কোন সিটে কে ভোটে জিতবে, কে জিতবে না। তো এই জন্য এইসব জরিপ টরিপ বিভিন্ন, আমার পক্ষে জরিপ দিলে আমি একবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলাম, এই ধরনের হীন মনোবৃত্তি আমার ভিতরে। আমি মাঠে কর্ম করে অর্জন করা ব্যক্তি, তা আমি মাঠে কর্ম করবো, দেন আমি ফলাফল পাবো, ওইটাতেই আমি আশাবাদী। এই জরিপে আমি আশাবাদী না, প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বাংলাদেশে বারবার প্রত্যেকটা সংগঠন যমুনা ঘেরাও করা থেকে শুরু করে যখন তখন আমন্ত্রণ পেয়েছে গেছে। তারেক সাহেবের গ্যাপ ছিল, তো তারেক সাহেব যেহেতু দেশে ছিলেন না, উনি বাইরে ছিলেন, এবং অনেক প্রক্রিয়ার সমাধান করে তাকে বাইরে থেকে আইনগত প্রক্রিয়ার সমাধান করে ওনাকে আসতে হয়েছে। স্বাভাবিক কারণে ওনার সাথে রাষ্ট্রের ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে হোক আর ব্যক্তিগত ভাবে হোক, দুটো একটা সিটিং কে যদি মনে করে সবাইকে দাওয়াত দেওয়ার, তা আমিও মনে করি যে ডক্টর ইউনূস সাহেব এ যাবৎ পার্সোনালি যাদের সাথে দেখা করছে, এগুলো নিয়ে তো আমরা কোনো কথা বলিনি সংগঠনের নেতাদের সাথে। এখন ওই বঙ্গভবন আর গণভবনে একটা বিশাল দাওয়াতের অ্যারেঞ্জ করুক, করে সকল রাজনৈতিক সংগঠনের দাওয়াত দেখ, যে তাদের মনের ভিতর থেকে দুরাশাটা এবং এই যে মনের ভিতরে সন্দেহজনক যে সব ভোট হয়তো প্রশাসন ঢেলে দিবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সরকার নির্বাচন 15 বছর থেকে মানুষ দাবি করছে, গুমখুম হয়েছে।
আজকে জামাত ইসলামের ভাইরা ফেরত পেয়েছেন মির্জা আজম শেখ কি বলে গোলাম আজম সাহেবের ছেলেকে ফেরত পেয়েছেন, মিরপুরের হচ্ছে কাশেম আলীর ছেলেকে। আমরা ইলিয়াস আলীকে ফেরত পাই নাই, চৌধুরী আলমকে এখনো ফেরত পাই নাই। সুমনের লাশ আমরা পাইছি, জিগর গাছ নাজবুল ডোমার ভিতরে ছিল, তারপরে সানাউল্লাহর বাবুকে সাপের মতো করে কিলায় পিটাইছে। এগুলো হচ্ছে জ্বলন্ত দৃষ্টান্ত। তো নিজেকে সবসময় একটা কষ্টকর অধ্যায় আপনাদেরও যেমন আছে আমাদেরও তেমন আছে। এই জন্য আমাদের উভয়েরই একবার ডিসিশন নেওয়া উচিত যে কোন দলীয় ছত্রছায়ায় দলীয় ডিসিএসপি দিয়ে ভোট মেকানিজম আমরা করবো না, কারণ ইতিহাস বড় রুড়ো। এই 15 বছর একটা নিরপেক্ষ ভোটের জন্য চাইতে যে আমাদের এত এত খেসারত, আর কোন এই ছাপ্পা সিলের ভোট বাংলাদেশের মানুষ চায় না। আমি ব্যক্তিগত চাই না, ঐতিহাসিক একটা নির্বাচনের অপেক্ষায় আছে সাধারণ মানুষ। আপনার বক্তব্যটা আসলে স্পষ্ট করেছেন এবং অনেকে অনেক ধরনের পারসেপশনের কথা বলেছেন, অভিযোগের কথা বলেছেন। সবকিছু মিলে আসলে আমরা প্রশাসনের দিকে একটা আঙুল তুলতে দেখছি। জামাত ইসলামের নায়েবে আমি লতিফুর রহমান, সে বলছে আমি ডিসি কে উঠাই, এসপি কে উঠাই, কমিশনার কে উঠাই, ডিআইজি কে উঠাই। শাহজাহান সাহেবের একই বক্তব্য। এগুলো পরবর্তীতে শাহজাহান চৌধুরীকে সকলও করা হয়েছিল। যে আমি শেষ করেছেন আপনি, তাই তো? হ্যাঁ, শেষ করেছি। মানে নায়েবে আমি জামাত ইসলামের লতিফুর রহমান সাহেব, উনি 5টা বক্তৃতা দিচ্ছে, 5টাই বিতর্কিত, এবং উনি রীতিমতো থানাকে বিচার সালিসের কেন্দ্র বানায় ফেলতেছে। আচ্ছা, আমরা তাহলে একটু আমি একটু মানে প্রশাসনের ব্যাপারটার ব্যাখ্যাটা একটু জেনে নিই। আমার সঙ্গে শুরু থেকেই তো স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, কি বলবেন আসলে? প্রথমত পাপি আপা প্রধান উপদেষ্টার এপিএস নিয়ে যে কথাটা বললেন, আমি বলবো যে উনার আসলেই উচিত, যদি উনি মনে করেন যে এই ঘটনাটা ঘটছে প্রমাণ সহ, এটা গিয়ে থানা হাজতে গিয়ে প্রেজেন্ট করা। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় সাহসী নাই কম্বল ধরা ট্রাক ভরা। না অবশ্যই, যদি আপনার কাছে সবাইকে বলেছি, আপনার কাছে প্রমাণ, না আপা অবশ্যই আপনার কাছে প্রমাণ থাকলে ইউ শুড টেক ইট টু দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস। মানে এটা তো আমরা তো এখানে একটা দায়িত্বের জন্য এসেছি, এটা এভাবে মানে দোষটা দেওয়াটাও কতটা উচিত। তদন্ত করে দেখে যে 15 দিন আগে ডিসি পাঠাইছে, 15 দিনে রাত 3টার সময় প্রত্যাহার। না অবশ্যই আপনি, আমি এটাই বললাম যে আপনার কাছে যদি না অবশ্যই তো আপনি কংক্রিট এভিডেন্স থাকলে প্লিজ ব্রিং ইট ফরওয়ার্ড। এনিওয়ে, যেটা আমি বলার চেষ্টা করছি যে এখানে এখন একটা মানে কালচার হয়ে গেছে যে কেষ্টবেটাই চোর কিছু হলে। একটা সত্যি কথা বলি, এখানে জামাতের আমাদের ভাই নদী ভাই আছেন, পাপি আপা আছেন, সত্যি কথাটা হচ্ছে 8ই অগস্ট 2024-এর পর থেকে পুরো দেশের ব্যুরোক্রেসি তো ধ্বংসের মতো অবস্থায় ছিল। তখন একটা কথা হতো যে উনাকে নিয়ে আসেন উনি বঞ্চিত, উনাকে নিয়ে আসেন উনি বঞ্চিত। বঞ্চিতরা কারা? বঞ্চিত একদিকে হয় জামাত সাপোর্ট, না হয় বিএনপি সাপোর্ট। সত্যি কথা হচ্ছে বাংলাদেশে কখনো এই পলিটিক্যাল ব্যুরোক্রেসি স্টাবলিশ হয় নাই, এটা ফ্যাক্ট। ঠিক আছে, সো আমাদেরকে, আমি শেষ করি তারপর আমরা একেবারে মানে আপনাদের তিনজনের বক্তব্য তো শুনেছি, সবকিছু একসাথে একটু অপূর্ব জাহাঙ্গীরের ব্যাখ্যাটা জানতে চাই। এটা যতক্ষণ না পর্যন্ত আমরা এই প্র্যাকটিসটা আনতে পারবো যে কোনো পলিটিক্যাল লিনিং কেউ ব্যুরোক্রেসিতে জয়েন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই ডিবেটটা ইনভ্যালিড। কারণ কোনো না কোনো জায়গায় কেউ না কেউ কোনো একটা কিছুর প্রতি লিনিং হবেই। এবং দ্বিতীয়ত হচ্ছে এখন নির্বাচন কমিশনের আন্ডারে পুরো জিনিসটা, কোন ডিসি বদলাবে, এই দোষটাও যে বারবার প্রধান উপদেষ্টার কাঁধে এসে পড়ে। আমার এটা একটু হাস্যকর লাগে যে এখন তো তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশন রান করছে ইলেকশন কমিশনই। সো এই দোষটাও কেন প্রফেসর ইউনূসকে নিতে হবে? সো এটা আমার কাছে একটু খটকা লাগে আর কি। আমরা কিছু হলেই প্রধান উপদেষ্টাকে দোষ দিই, আমরা কিছু হলেই বলি যে আবার অমুক পার্টির সময় প্রধান করলো, দেখা করলো প্রধান উপদেষ্টা খারাপ, আমার পার্টির মানুষের সাথে দেখা করলো ঠিক আছে প্রধান উপদেষ্টা খুব ভালো। এমন এই কালচারটা থেকে যদি আমরা বেরোয় আসতে পারি, মানে কিছু কিছু জিনিস তো আমাদেরকে বাদ দিয়ে আসলে সামনে আগায় যেতে হবে, আদারওয়াইজ গণ অভ্যুত্থানটা হয়ে লাভটা কি হলো? একদম। এবং আমরা আসলে গেল কয়েকদিন ধরে অন্তত এই জিনিসটা দেখতে পাচ্ছি যে পারস্পরিক বক্তব্য, পরস্পর বিরোধী নানা বক্তব্য আসলেও সবার মাথায় অন্তত এটা আছে যে একটা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দেশে আমরা বসবাস করছি এবং একটা ঐতিহাসিক নির্বাচন হবে, সেই প্রত্যাশা দেশের মানুষও করছে। আপনাদের তিনজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে একটা দীর্ঘ সময় আমাদেরকে দিলেন এবং আমরা চেষ্টা করেছি আপনাদের অভিযোগগুলো আসলে একটা ব্যাখ্যা জানানোর, এবং কতটুকু পারলাম আমরা জানি না, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদের সঙ্গে কথা হবে। দর্শক, আপনারা আরও একটা বিরতিতে যাচ্ছি আমরা 71 জানুয়ারি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন।
আবার আমন্ত্রণ জানাচ্ছি ৭১ জানালে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। কয়েকদিন ধরে আসলে আমরা দেশের ক্রিকেট বিশেষ করে গোটা ক্রীড়াঙ্গনে আমরা তোলপাড় হতে দেখেছি, নানা আলোচনায় থাকতে দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে নানা ব্যাখ্যা আমরা পেতে দেখেছি। প্রথমত আমরা মুস্তাফিজ ইস্যুতে একটা কথা বলেছি এবং পরবর্তীতে সেটা সমাধান হতে না হতে আমরা বিসিবির যিনি আসলে অর্থ কমিটির প্রধান ছিলেন এম নাজমুল ইসলাম, তার একটা বেফাস মন্তব্য যে খেলোয়াড়দের পেছনে যে কোটি কোটি টাকা আমরা খরচ করছি আমরা কি সেগুলো ফেরত চাই, এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার প্রতিবাদ জানিয়েছিল, খেলা বর্জনের ঘোষণা দিয়েছিল যে এম নাজমুলকে পদত্যাগ করতেই হবে এবং শেষ পর্যন্ত আমরা যে খবরটা পেলাম সমালোচনার মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও ক্রিকেটাররা বলছিলেন যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কিন্তু সেটা বিসিবির যিনি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেছেন এটা হবে না, অর্থাৎ তিনি তাৎক্ষণিকভাবে সম্মতি দেননি। এই হচ্ছে অবস্থা। কিন্তু একটা সুখবর হচ্ছে টানাপোড়েন কমেছে, বলা যায় কেটেছে, বিপিএল মাঠে গড়াচ্ছে। কিন্তু যা ঘটে গেল সেটা তো কখনো কাম্য না। আমরা এটা নিয়ে কথা বলতে চাই। বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রফিকুল ইসলাম বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সঙ্গে গেল 2 সপ্তাহে অন্তত 2বার কথা বলার সুযোগ হচ্ছে। মুস্তাফিজ ইস্যুতে আমরা কথা বলেছি, এখন আমরা নিজেদের অভ্যন্তরীণ যে বোর্ডের মধ্যে যা ঘটে গেল, যে অনাকাঙ্ক্ষিত বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলছি। দেখুন, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা এদের সম্পর্ক তো এতটা নিবিড় যে একজন আরেকজনের পরিপূরক, এটাই আমরা হতে দেখেছি। এখানে টাকা পয়সা আমি তোমাকে দিচ্ছি, ফেরত তো চাইছি না, এই জাতীয় মন্তব্যগুলো তো অযাচিত। কোথায় কোন গলদ আপনি দেখেন যে মাঠের চাইতে মাঠের বাইরের খেলাটা বেশি হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে ক্রিকেট বোর্ডে, সেই নির্বাচনটা কিভাবে হয়েছে এটা সম্পূর্ণ, এটা আমি বারবার করি এই কারণে যে সবাইকে স্মরণ করিয়ে দিই যে এই বোর্ডের নির্বাচনটা সম্পূর্ণ অবৈধ নির্বাচিত হয়েছে। তারা কিন্তু হুট করে এখানে নির্বাচিত হয়ে এসছে, তারা তাদের যোগ্যতা দিয়ে বা তারা যে এখানে আসার মতো যোগ্য সেরকম কিন্তু কেউ মনে করছে না এবং তাদের কথাবার্তা এটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যে তাদের ভিতরে চেইন অফ কমান্ড বলে কিছু নেই। অর্থাৎ তারা ভুলে গেছে যে বাংলাদেশ ক্রিকেটটা, এই যে ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে এত সারা বিশ্বে এত আলোড়ন সৃষ্টি, সেটা কিভাবে হয়েছে জানেন। এটা এই ইতিহাসটা যদি ওনারা জানতো তাহলে হয়তো এই ধরনের বেফাস কথা বারবার বলতো না। এবং এই ক্রিকেটটা কিভাবে এসছে আপনারা জানেন, এই যে আমাদের একসময় আমাদের এই যে দীপু চৌধুরী, শফিকুল ইসলাম, আমাদের হীরাবাই, তারপর অনেক, তারা কিভাবে কষ্ট করে বাংলাদেশ ক্রিকেটটাকে এইভাবে নিয়ে আসছে এখানে, সেটা ওনারা ভুলে গেছেন। ওনারা এখানে বসে এমন ভাব করছেন যে একটা বিশাল কিছু হয়ে গেছেন। আসলে যে প্রক্রিয়া এসেছে সেই প্রক্রিয়াটা ছিল সম্পূর্ণ ভুল এবং অবৈধ, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা যে এসছে সেটার প্রমাণ বারবার রাখছে। কারণ তাদের ভিতরে যে চেইন অফ কমান্ড বলে কিছু নেই। তারা খেলোয়াড়দের যেভাবে অপমান করছে, ইনসাল্ট করছে, এটা অত্যন্ত দৃষ্টিকটু। সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে রেগে ফুঁসে উঠেছে যে তাদের কথাবার্তা এই ধরনের কেন, তারা কি কারণে এই ধরনের কথাবার্তা বলে। এই যে কথাটা বললো কিছুদিন আগে তামিমকে তারা দালাল বললো এবং সেটা রেস কাটতে না কাটতেই আবার বললো যে ক্রিকেটাররা পারফরমেন্স করে, যে পারফর্ম করে ইন্টারন্যাশনাল খেলায়, সেখানে তাদের যে টাকা পয়সা দেওয়া সেটা কি আমরা ফেরত চাই নাকি? এই ধরনের যে কথা, উদ্ধত্তমূলক কথা, সেটা কিন্তু আজকে সবাইকে কষ্ট দিয়েছে এবং আমরা এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু গর্ব করি। এই খেলোয়াড়রাই কিন্তু বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। তারা কিন্তু যদি ভালো না খেলতো আজকে এই যে ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের কিন্তু কোনো মূল্যায়ন কেউ করতো না। এবং আজকে ক্রিকেটাররা বলছিল, ওনারাও বলছিলেন যে আমাদের যে বেতনটা, যে টাকাটা, সেটা বিসিবি নিজের পকেট থেকে দিচ্ছে না, এটা আইসিসি এবং স্পন্সর 2 জায়গা থেকে আসছে। যাই হোক, আমি আসলে আপনার সঙ্গে এটা নিয়ে কিন্তু কথা বলার কথা ছিল না, যেটা এখন বলতে হচ্ছে। আপনার সঙ্গে বলা উচিত ছিল, যৌক্তিক ছিল যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না, আইসিসি ফিরতি মিলটা দেবে কি দেবে না। আমরা দেখলাম এই আলাপটাই চাপা পড়ে গেল আসলে এই ঘটনার প্রেক্ষিতে। অবশ্যই, কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক ক্রিকেটারকে কি অজুহাতে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। এটা যদি আমাদের এই যে ক্রিকেটের ভিতরে যে রাজনীতিটা আনা
এবং ধর্মকে টেনে আনা, এটা আমরা কোনোভাবে কাম্য নয়। কারণ আমরা জানি যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকে, ধর্মের ঊর্ধ্বে থাকে। এখানে সব বাংলাদেশের সব ধর্মের লোকেরা কিন্তু মানে সহাবস্থান করছে এবং তারা একে অপরের প্রতি কিন্তু সম্মান জানিয়ে বসবাস করছে। কিন্তু অপরদিকে ভারত যেটা করছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমরা সবাই নিন্দা জানিয়েছি মুস্তাফিজের ব্যাপারটা, এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। আর খেলতে যাব না এটা নয়, তারা বিকল্প ভেন্যু চেয়েছে, আমরা বিকল্প ভেন্যু চেয়েছি, এবং বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা আছে। শ্রীলঙ্কাতে খেলা দিলে কিন্তু আমরা সবাই খেলতে চাই। আর একটি জিনিস মনে রাখতে হবে, বিশ্বকাপ এমন একটি খেলা যে খেলাটার জন্য আমাদের এই ক্রিকেটাররা অনেকদিন ধরে অপেক্ষা করতে থাকে কখন বিশ্বকাপের খেলা হবে। এটাই স্বাভাবিক, এবং তারা তাদের পারফরমেন্সটা সেখানে দেখাতে পারে, সেটা একটা বড় জিনিস। এবং বাংলাদেশকে এই যে এত দূর এগিয়ে নিয়ে আসছে, এটা বিশ্বকাপেও প্রমাণ করতে চায় আমাদের দামাল ছেলেরা, কিন্তু অনেক সময় পেরে ওঠে না। ক্রিকেটে মানে অনিশ্চয়তার খেলা, এখানে অনেক সময় আমাদের খেলোয়াড়রা ভালো খেলে তখন আমরা সবাই তালি দেই, কিন্তু যখন খারাপ খেলে তখন কিন্তু এই যে এই ধরনের ক্রিকেট বোর্ডে যারা বসে আছে তাদের মতো লোকজন বলে যে আমাদের ক্রিকেটারদের যে সমস্ত টাকা পয়সা যে বেনিফিট দেওয়া আছে সেটা তো আমরা ফেরত চাচ্ছি না। এই ধরনের ঔদ্ধত্যমূলক কথা এবং ইনসাল্টজনক কথা আমরা এরকম বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে বলা মানে সারা দেশবাসীকে কিন্তু হতাশ করেছে, এবং আমরা অন্তত তেমন ছবিটাই দেখতে পেয়েছি। আমি আসলে আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানার ইচ্ছা ছিল, এবং আপনি খুব চমৎকার করে বলেছেন চেইন অফ কমান্ড, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে এখন গলত দেখা যাচ্ছে। অপূর্ব জাহাঙ্গীর, সবশেষ আপনার কাছে একটু আসবো, মানে ক্রিকেট এমন একটা খেলা যেখানে আসলে আমরা গোটা জাতি হিসেবে এক হয়ে যাই, আমাদের কোনো বিভেদ থাকে না, সবাই চাই যে আমরা জিতে আসলে ফ্রি। এখন আসলে দেশের ক্রিকেট অঙ্গনে যেটা চলছে, অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে জানতে চাই আসলে কোথায় আপনি সমস্যা দেখেন। একটা তো আমরা শুনলাম চেনব কমান্ড। না, আমি একটা জায়গায় একমত। খেলাধুলা আমার নলেজ স্পেকট্রামে সবচেয়ে কম আমি জানি, কিন্তু আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে স্পোর্টস এমন একটা জিনিস যেখানে খেলোয়াড়দের সাথে পাঙ্গা নেওয়াটা বা খেলোয়াড়দেরকে তুচ্ছ করাটা ইজ নেভার আ গুড রেজাল্ট। এক্স্যাক্টলি, এটা কখনোই, ইটস আ ভেরি টিম সেন্ট্রিক ইয়ে। সো আমার কথা হচ্ছে যে এটা দিয়ে এটা ইতিহাসে মানে ওয়ার্ল্ডের ইতিহাসে যতবার এটা হয়েছে এটা কারো কোনো উপকারে আসে নাই। সো প্লেয়ারকে অ্যাটাক করাটাই কখনো উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয় হচ্ছে দেখেন, ওয়ার্ল্ড কাপ খেলা এটা তো এখন একটা সেফটি ইস্যুর মধ্যে পড়ে গেছে। মানে এটা তো সত্যি কথা যে মানে ভারত থেকে যে পরিমাণ বক্তব্য আসছে, মানে এটা তো অত্যন্ত মানে আমি বলবো টু সাম এক্সটেন্ট সারপ্রাইজিং। মানে এটা যে এত দূর পর্যন্ত গড়াবে, ঠিক আছে ভারতের সাথে বাংলাদেশের একটা হয়তো একটা কোল্ড রিলেশন চলছে পিপল টু পিপলের মধ্যে, কিন্তু এটা যে এই পর্যায়ে যাবে এটা তো আমরাও কখনো চিন্তা করিনি। সো অবভিয়াসলি আমরা আমাদের প্লেয়ারদের সেফটি নিয়ে চিন্তা করবো। শ্রীলঙ্কায় খেলা দিলে অবভিয়াসলি এটা প্রত্যেকে ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, এটা তাদের জন্য ভালো, কিন্তু ভারতে পাঠানোটা তো এখন আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে এটা তো সেফটি ইস্যুর মধ্যে পড়ে। সো এটা মানে আমি আমার দেশের প্লেয়ারকে কেন ঝুঁকিতে ফেলবো? মানে দিজ আর তো আমাদের সোনার নামাল ছেলে ভাই, মানে আমার অ্যাসেটস, আমি আমার অ্যাসেটকে তো কখনোই এই পর্যায়ে নিয়ে যেতে পারবো না, এটা কখনোই কাম্য না। সবশেষ একটা মন্তব্য রফিকুল ইসলাম বাবু আপনার কাছে নিয়ে শেষ করতে চাই। আর যেন কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, আমাদের নিজেদের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে কোন কাজটা করতে হবে ছোট করে? ডেফিনেটলি এখানে যেটা আসবে যে একে অপরকে সম্মান করতে হবে। আমাদের ক্রিকেট বোর্ড, অভিভাবক, ক্রিকেটারদের তারা যে সমস্ত কথাবার্তা কাজকর্মের মাধ্যমে এই ক্রিকেটারদেরকে আরো মানে এগিয়ে যেতে সাহায্য করবে সেই কথাগুলি যাতে বলে। এবং বিসিবিতে যে জিনিসটা এখন নেই, এটা যেহেতু অবৈধ বোর্ড, আমি তেমন কিছু বলছি না। এই অবৈধ বোর্ডের যে কর্মকর্তারা যারা যেভাবেই আছে না কেন, তারা যাতে একটা দেশের স্বার্থের কথা চিন্তা করে এবং কথাবার্তা যে বলছে, তারা যাতে এই যে 18 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা, এখানে কিন্তু ক্রিকেটটা ভালোবাসে আমাদের দেশের 18 কোটি মানুষের কিন্তু ভালোবাসার জায়গায়, এই জায়গায় বসে তারা যাতে এই ধরনের বেফাস না কথা বলে এবং ক্রিকেটারদের সম্মান করে এবং একে অপরের প্রতি যাতে সম্মান বজায় রাখে, সেটার প্রতি আমি বিশেষ নজর রাখতে বলবো। এবং আমি বলবো যে এই ক্রিকেটটাকে তারা এই কথাবার্তার মাধ্যমে কলুষিত করছে এবং এটা পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই যে পারস্পরিক সম্মানবোধ এবং চেন অফ কমান্ড, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময়টা দেওয়ার জন্য। পুরো আয়োজন জুড়ে দর্শক আমাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, এবং এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর সঙ্গে। আগামীকাল দেখা হবে 71 জানালেন নতুন ইস্যু নিয়ে, আমাদের সঙ্গে থাকবেন।